অথবা এখন হয়েছে? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে। আর খালেদ ভাই, খোকা ভাই কি আপনি বলেছিলেন যে উনি লগ ইন করতে পারে আজকে? এখনো কি মানে আপনি কি ওনার সাথে কথা বলেছেন যে উনি আজকে আসতে পারবে? ফোন করছিলাম, ফোন করবে এখন? মানে আমি জানি না উনি লগ ইন করতে পারছেন কিনা, আমি দেখি তাহলে। অসুবিধা না, আমাদের করতে করতে আমরা যদি ওই সময়টাতে উনি যদি থাকে তাহলে আমরা অবশ্যই ওনার কাছ থেকে শুনতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তার মেয়ের সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজিজ ভাই আপনি খালি সঙ্গীতা আপুর সাথে একটু জাস্ট কানেক্ট করেন, মেক শিওর করেন এটা ওনারটা নেক্সট সেগমেন্টে। অসুবিধা না, ভাবি যদি পরে ঢুকে লগ ইন করলে আমার ঠিক মামুন ভাই আপনি লাইভ যেতে পারেন আর কি। হয়ে গেছে। খোকা বাবা ফোন করছিলাম, আমি কথা হ্যাঁ মা। সুমন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তো ভাবি অসুবিধা নাই, ভাবি যদি সঙ্গীতা ভাবি যদি পরেও ঢুকে সমস্যা হ্যাঁ। নেই, উনি হয়তোবা যেহেতু পারফর্ম করবেন। এক্স্যাক্টলি, ওনার একটু প্রিপারেশনের ব্যাপার আছে, জি তো সেই সময় একটু দেওয়া উচিত। মামুন ভাই আমরা কি লাইভ? সুমন ভাই আমরা লাইভ, আপনি শুরু করেন। ও আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ হাসান। সবাইকে বিবিসিএস এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমরা কিছু মুহূর্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি জানি যে সবাই ব্যস্ত, তার মধ্যে থেকে আপনারা যে একটু সময় বের করে আমাদের সাথে কিছু মুহূর্তের জন্য আছেন, এটার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আমাদের প্রোগ্রাম আজকে 1 ঘন্টার একটা প্রোগ্রাম, এটা জাস্ট আমাদের ডিসেম্বরে আমি জানি যে সবাই ছুটির মধ্যে সবার ব্যস্ততার মধ্যে 1টা ঘন্টা আমরা কাটাতে পেরে ইনশাল্লাহ আমাদের সবারই খুব ভালো লাগবে। প্রথমে আমরা একটা শর্ট ভিডিও দিয়ে শুরু করবো। আসলে আমি জাস্ট প্রোগ্রামের এজেন্ডা হালকা করে বলে নিচ্ছি। তো আমাদের এই কোভিড এর কারণে আমরা বিবিসিএস এর পক্ষ থেকে ভিক্টোরি ডে এর একটা কার র্যালি করেছিলাম। মামুন ভাইটা আমাদের সাথে একটু পরে, বাই দ্য ওয়ে মামুন ভাই হলো আমার কো-হোস্ট বলা উচিত না, উনি মেইন কাজগুলো করছে, আমি খালি বকর করে কিছু কথা বলবো মাঝখানে এদিক ওদিকে। তো কোভিড এর কারণে আমরা যেমন বিবিসিএস এর পক্ষ থেকে ভিক্টোরি ডে এর একটা কার র্যালি করেছিলাম, অর্গানাইজ করেছিলাম। তো সেটা ভিডিও আমরা একটু দেখবো। তারপর আমরা আজ ভাইয়ের কাছ থেকে কিছু বিবিসিএস এর ব্যাপারে মেসেজ তার কাছ থেকে শুনবো আর কি, তার কাছ থেকে বিবিসিএস এর কিছু আপডেট আমরা শুনতে পারবো আমাদের অর্গানাইজেশনাল। তারপর আমি রিকোয়েস্ট করবো আফিয়া আপুকে আমাদের একটা কবিতা বলে শোনানোর জন্য। উনি অনেক প্রতিভাবান, উনি আসলে আমরা খুবই গর্বিত উনি যে আসতে পারছেন আমাদের প্রোগ্রামে। এটা দিস ইজ first but obviously not last. We very much look forward to it, so we're honored to have her. তারপর আমরা আলতাফ ভাই, উনি মুক্তিযোদ্ধা আর কি, ওনার কাছ থেকে আমরা কিছু কথা বলবো, ওনার কাছ থেকে গল্প শুনবো। উনি খালি একা না, আমরা সবাই ওনাকে পেয়েও গর্বিত। তো আলহামদুলিল্লাহ, আপনার সময় দেওয়ার জন্য আলতাফ ভাই অনেক অনেক ধন্যবাদ। আর তারপর আমরা খালেদ ভাইয়ের কাছ থেকেও আমরা গল্প শুনবো এবং ওনার সাথে কিছু কথা বলবো আর কি। এবং আসলে এই দুজনকে পেয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটা পরিপূর্ণ আর কি। এটা আমাদের জন্য একটি, শুধু আমরা নয়, আমাদের যে নতুন প্রজন্ম, আমরা চাচ্ছি যে সবাই আমরা যা যা জানি বুঝি, যেটুকু বুঝি সেটুকু যেন আমাদের নতুন প্রজন্মকে আমরা যেন হ্যান্ড ওভার করতে পারি, এবং তারা যেন আমাদের, they can be the torch bearer for us and they can lead us forward, they can march us to the promised land, and inshallah they will. They hold a lot of promise, and we are very excited to have these two individuals give us the shining light and the guidance that not only all of us but also our generations to come can benefit from. So welcome everyone. তাছাড়া আমি বলবো আমাদের পরের সেগমেন্টটা হবে আমাদের সঙ্গীতা আপু, আমাদের কিছু বাংলাদেশে আমরা সবাই ভালোবাসি, সবাই আমাদের প্রিয় দেশে, আমাদের এই ভালোবাসা নিয়ে আমরা কিছু গান তার কাছ থেকে শুনবো। এবং এটার জন্য আমরা রিকোয়েস্ট করবো সবাই ওই
সেগমেন্ট পর্যন্ত থাকেন এবং আমরা we're very excited to have her. উনি খুবই ট্যালেন্টেড একটা সিঙ্গার। ওনার পরিচয় আসলে দেওয়াটাই কিন্তু let's wait and inshallah hear from us. তো মামুন ভাই আপনি যদি রেডি থাকেন, so let's start the video. এইটা যেটা একটু আগে বললাম, it's a car rally video organized by BBCS. আপনার ক্যামেরা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আপনি যদি ফুল স্ক্রিন করেন অথবা জি, হ্যাঁ আমার স্ক্রিন ওকে। আমি এখন ভিডিওটা প্লে করছি, যেটা গতদিন আমাদের ভিক্টরি ডে সেলিব্রেশনের জন্য আমরা রেকর্ড করেছিলাম ব্র্যাম্পটনেই। তো হোপফুলি ইউ উইল এনজয় ইট। মামুন ভাই সাউন্ড নাই? মামুন সাউন্ডটা বোধহয় আসতেছে না। এখন কি সাউন্ড আসতেছে এখন? না, শুধু ভিডিও আসতেছে। সাউন্ডটা বোধহয় আসছে না আর কি। আচ্ছা, মামুন ভাই একটা কাজ করবেন, আপনি ভিডিওটা প্রথম থেকে দেন, আমি জাস্ট আমার ফোন থেকে সাউন্ডটা ভিডিওটা প্লে করছি, তাহলে সাউন্ডটা হয়তো ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট একদম স্টার্টে পজ করেন, আমি ওখান থেকে দেখি আমি যদি সামহাউ সাউন্ডটা সিনক্রোনাইজ হচ্ছে না। আচ্ছা আমি ইয়ের থেকেই আচ্ছা আচ্ছা, আমি সাউন্ডটা দিচ্ছি, একটু একটু লাইন থাকেন, আমি সাউন্ডটা দিচ্ছি। আপনি ফোন থেকে দিবেন। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, আমি আমার ভিডিও থেকে সরাসরি সাউন্ডটা দিচ্ছি। সরি, এটা ভিডিওটা আছে, আপনি যদি বলেন আমি প্রথম থেকে একসাথে স্টার্ট করি আর কি। আমি করতেছি, একটা সেকেন্ড সময় দেন আমাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সরি, আমি করতেছি, এখনই করতেছি। আসলে সত্যি কথা বলতে ইয়ার 2020 আমাদের সবার জন্য অনেক ধরনের লার্নিং টেকনোলজি সব জায়গায় আপনি কাজে বলেন যেখানেই বলেন, আমরা কিন্তু সবাই একটা লার্নিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স সবার জন্যই বলা উচিত। সো সবাই কম বেশি করে we're all learning and বাট প্রিপারেশনটা খুব ভালো ছিল, খুব সুন্দরই আছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে মনে হয় আমি সাউন্ড প্লে করবো, আপনি যদি একদম প্রথম থেকে দেন। শুনতে পাচ্ছি এখন।
মামুন ভাই, আমরা কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছি না। আচ্ছা, সাউন্ডটা কোনো কারণে আসতেছে না। আমি প্রথম থেকে দেন, আমি জাস্ট এখান থেকে প্লে করতেছি, অসুবিধা নেই। ঠিক আছে, এটা ওকে, তোমার ক্যারি অন, জাস্ট কন্টিনিউ অন। ইয়া, আমার মনে হয় সময় যেহেতু কম। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আজিজ ভাইয়ের, আপনি যদি আপনার মেসেজ আর কি, মেসেজ ফর এভরিবডি ফ্রম বিবিসিএস ম্যানেজমেন্ট, আমাদের জন্য যদি কিছু কথা বলতেন আর কি। ওকে শুভম ভাই, থ্যাংক ইউ। Thank you all. Assalamu alaikum. I'm very privileged and honored to talk on behalf of our BBCS executive member. I would like to introduce our BBCS organization to the honorable guest speakers and our participants. I just want to say a couple of things, that who we are and what is our view and what is our objective. So we are some servant leaders who wants to help our community. We, Brampton Bangladeshi Community Service, is for Bangladeshis, Bengalis in Brampton and beyond by the Bangladeshi. We support all that is good for our community. And what is our view? BBCS is not affiliated with any political parties, either from Canada or Bangladesh. As an organization, we do not endorse any specific political party or views, but we respect everyone's individual opinion. We work as a platform to connect and bring the different messages, agenda from all. So when it's time to make a choice, you can make an informed one. And what is our goal and objective? Our goal and objective is unite Bangladeshi together, help each other, keep the Bangla heritage and culture alive from the current generation and now and for the next. Work with wise one in our community. As we know, we can learn a lot from their experience. Support our community when required. We promote Bangladeshi owned businesses. We encourage Bangladeshi people in different industries because we understand that if we are successful as an individual, only then we can become a strong community. To have a stronger Bangladeshi community with our presence and involvement to build this city and country. That's all. Shubham bhai. অনেক ধন্যবাদ আইস ভাই, মানে বিউটিফুল মেসেজ। এন্ড আই একো যে আপনি সুন্দর করে বুঝিয়ে অনেক কিছু বলেছেন আর কি, এবং we're all about relationship building and going above and beyond to help our community. So thank you very much আইস ভাই for the message. এখন আমি আফিয়া আপুকে আসলে ওনার father, she's the daughter of a freedom fighter, so needless to say that you know, it is an honor from that perspective to listen to her. তো আফিয়া আপু আমাদের জন্য একটি কবিতা আবৃত্তি করবে। তো আফিয়া আপু প্লিজ। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সুধী এবং যারা গুণীজন আছেন এখানে, সবাই গুণীজন, সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা। আর অবশ্যই আজ বিজয়ের দিনের জন্য, বিজয়ের মাস, আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের ব্রাম্পটন বাংলাদেশ কমিউনিটি সার্ভিস শুনেছি অনেক ভালো কাজ করছেন আপনারা। আমি দোয়া করি আর ভালো কাজ করেন। আর আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, উনি বাংলাদেশের এমপি ছিলেন, গভর্নর ছিলেন, অনেক কিছুই করেছেন দেশের জন্য। আজকে উনি না থাকলে, ওনারা মুক্তিযোদ্ধারা যদি না থাকতো, তবে হয়তো আমাদের বাংলাদেশই গঠিত হতো না। বিশেষ করে আজকের দিনে আমি স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সমস্ত সমগ্র মুক্তিযোদ্ধাদেরকে। আমি একটি ছোট্ট কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করব।
আমি কবি আসাদ চৌধুরী তখন সত্যি মানুষ ছিলাম। কবিতাটি পড়ছি, আবৃত্তি করছি। নদীর জলে আগুনে ছিল, আগুনে ছিল বৃষ্টিতে, আগুনে ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে। আগুনে ছিল গানের সুরে, আগুনে ছিল কাব্যে, মরার চোখেও আগুনে ছিল, এ কথা কি ভাববে। কুকুর বেড়ালে থাবা হাকার ফসে সাপের কণা, শিং কই মাছের রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুনে ছিল মুক্তিযোদ্ধার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন সব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্র্যাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিসের জন্য আমার অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আপু, আপনার সুন্দর কবিতার জন্য ধন্যবাদ। হ্যাঁ, অসাধারণ। মানে আসলে আরো অনেক শুনতে ইচ্ছা করছে, বুঝছেন, কিন্তু যেটা বলে আফিয়া আপু, আপনারা জানেন কিনা, উনি একটা এন্টারপ্রেনিউর, আরো অনেক প্রতিভা, যেটা আমি আগে বলেছিলাম আর কি। তো পরে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক রাখে, নেক্সট ইয়ার ওনাকে নিয়ে একটা আলাদা প্রোগ্রাম করার মতন আমাদের ইনশাল্লাহ সৌভাগ্য হবে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ, সত্যি অসাধারণ একটা কবিতা ছিল আর কি। তো এখন সরি আমি সরি সুমন ভাই, একটু ইন্টারাপ্ট করার জন্য আমি কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যদি কেউ কোনো কোয়েশ্চেন কিংবা কোনো কমেন্ট থাকে, কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড ইনস্টেড অফ লাইক টকিং ইন দ্য মিডল অফ দ্য প্রোগ্রাম। দ্যাট উইল বি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। দেয়ার ইজ আ রেজ ইউর হ্যান্ড বাটন ইন দ্য, ওটা যদি একটু রেজ করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কথা বলতে চাচ্ছেন। তো সবার জন্য অনুষ্ঠানটা এনজয় করতে খুব সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ এন্ড মাই অ্যাপোলজিস। গ্রেট রিমাইন্ডার। আর যারা লাইভে আর কি, তারা কমেন্টও করতে পারেন যদি ইভেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। তো এখন আমি আলতা ভাই আসলে আপনাকে কি ইন্ট্রোডিউস করবো আর কি। আপনি একটা মুক্তিযোদ্ধা, এবং আমাদের মাঝে আপনি আজকে আসতে পারছেন আর কি, সেটা একটু আগে বলেছি যে মানে আসলেও উই আর ভেরি ব্লেসড। তো আপনি আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা নিয়ে আপনি যদি কিছু কমেন্ট করেন। আর প্রথম দিকে আমরা বলেছিলাম যে ফ্রম দ্য বিবিসিএস পার্সপেক্টিভ, আমাদের অলসো নতুন প্রজন্মের ব্যাপারে আপনি যদি কিছু অ্যাডভাইস, কিছু টিপস এবং আপনার দৃষ্টিকোণ থেকে কিছু যদি বলতে চান, আমরা খুবই খুশি হতাম। Thank you for inviting me here. I'm really honored. তো আজকে এই বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপনের জন্য আপনারা এই বাংলাদেশ ব্র্যাম্পটন কমিউনিটি সার্ভিসেস যে উদ্যোগ আপনারা নিয়েছেন, আমি রিয়েলি খুব, আমার কাছে ভালো লাগে এরকম ধরনের একটা উদ্যোগ। ডেফিনেটলি ইটস কমেন্ডেবল। এবং তো আমি একটু আগে খালিদ ভাইয়ের সঙ্গে আলাপ করতেছিলাম, যেহেতু আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা আছে, সুতরাং আমরা দুজন একটু করে নিয়েছি যে আমি মুক্তিযুদ্ধে যাওয়ার যে একটা আমার যে অভিজ্ঞতা ছিল, সেইটা আমি আজকে একটু বলি। তাহলে আপনারা অনেকেই হয়তো, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা ওটা অনেকেই হয়তো, অনেকের ওইরকম ভাবে অতটা জানা নাই, যদিও অনেক পত্রপত্রিকা, অনেক বই পুস্তকে অনেক কিছু আছে, অনেক সময় সেগুলিও অনেকের আমাদের পড়া হয় না, দেখা হয় না। তো আমি আমার একটা, মানে তখন আমার বয়স ছিল কত, এই ধরেন 18-19, আমি সবেমাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। তখন আমার ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হওয়ার কথা জুন জুলাইতে, কিন্তু যেহেতু আমাদের একটা অটোনমাস ছিল ইউনিভার্সিটিতে, তো সেই কারণে আমরা তখন অপেক্ষা করছিলাম যে ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস শুরু হবে, সেই জন্যে। তো ওই সময়টা আমি স্বাভাবিক কারণে আমি দেশের বাড়িতে আমার মায়ের কাছে ছিলাম। তো সেই সময়ে ওই যে 25শে মার্চের এটা শুরু হলো, 7ই মার্চের ভাষণও তার আগে ওখানে আমরা দেশের বাড়ি থেকেই শুনলাম
যাই হোক, তা আমার কাছে কিছু সামান্য আমি কিছু জিনিস আমি একটু নোট করে নিয়েছি। আমরা ইঞ্জিনিয়ার মানুষ, আমাদের এত স্পন্টেনিয়াসলি বলার মতো ক্ষমতা আমাদের নাই। তা আমি একটু এখানে লিখে আনছি আমার এই মুক্তিযুদ্ধে যাওয়ার ইতিহাসটাই আমি একটু বলবো, যাতে আপনারা একটু বুঝতে পারেন আর কি, যে ওই সময় আমরা যে ট্রাভেলটা নিয়েছিলাম আর কি, বা যে সাহস আমাদের মনে জাগ্রত হয়েছিল। বিশেষ করে আমার মনে হয় যে আজকে এই এই যে প্যান্ডেমিক সিচুয়েশনেও আমরা অনেক ভীত সন্ত্রস্ত, বাসার থেকে বেরোতে পারি না, সাহসের অভাব। কিন্তু তখন এই যে সাহসটা কোথা থেকে আসলো, আমি এখনো চিন্তা করলে সেটা আসলেই খুব অবাক লাগে। তো আমি একটু বলি, আমার একটু লেখা আছে, আমি একটু পড়লে বোধহয় তাড়াতাড়ি হবে, সময় একটু সেভ হবে। আমার নাম আলতাফ হোসেন। আমার শিক্ষাগত যোগ্যতা হলো আমি বুয়েট থেকে 1976 সনে আমি ঢুকে পাশ করেছি। অ্যাকচুয়ালি 76 সনে, আমরা ঢুকেছি হলো 70-এর কাছাকাছি সময়, ওই সময়। তো আমি পার্সোনালি আমি প্রাউড যে আমি একজন ফ্রিডম ফাইটার। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ভর্তি হওয়ার পর অপেক্ষা করেছিলাম জুন জুলাই মাসে ক্লাস শুরু হবে এই আশায়, কিন্তু মার্চের শেষে যুদ্ধের দামামা শুরু হয়ে যায়। এই সময় আমার এক আত্মীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন, উনি পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন, খুব ইন্টেলিজেন্ট অফিসার ছিলেন ক্যাপ্টেন। তো উনি খুব ওই অবস্থা বুঝে উনি আগে থেকে একটু প্ল্যান প্রোগ্রাম করে দেশের অবস্থা আঁচ করে উনি ওখান থেকে চলে আসেন দেশে। তো দেশে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদেরকে বলেন যে গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিতে শুরু করতে হবে। তো আমার আত্মীয় বিধায় আমাদের গ্রামের বাড়িতে, আমাদের বাড়িতেই তখন উনি ছিলেন। তারই পরামর্শে আমরা তখন এলাকায় আমরা ওই যে যুবকদেরকে সংঘবদ্ধ করি। আমাদের বাড়ির পিছনে একটা বিরাট জঙ্গলের মতো আছে, সেখানে আমরা মাটি খুঁড়ে একটা বিরাট পরীক্ষার মতো করি এবং সেখানে আমাদের ইনিশিয়াল ট্রেনিং শুরু হয়। তো এলাকার যত যুবক ছিল তাদেরকে আমরা অর্গানাইজ করে ওখানে ট্রেনিং এর ব্যবস্থা করি এবং তারপরে আস্তে আস্তে সেই পরিধিটা অনেক বড় হয়ে যায়, বিস্তৃত হয়। তখন সেখানে আর আমরা সংকুলান করতে পারিনি। তখন আমরা রাত্রিবেলায়, আমরা হয়তো ধরেন গভীর রাত্রে আমরা কোনো নদীর চড়ায় আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা শুরু করি। পরে এবং ওই ট্রেনিং এর সময় বেসিক্যালি আমাদের হাতে তো তেমন কিছু ছিল না। আমাদের ওই ক্যাপ্টেন সাহেবের একটা নিজস্ব প্রাইভেট .22 বোর্ডের রাইফেল ছিল, প্লাস কিছু গ্রেনেডের আপনার ওই যে যেটা ডেমনস্ট্রেট করার মতো ওই ধরনের কিছু জিনিস ছিল। তো ওগুলি দিয়ে ট্রেনিং হইতো এবং অন্যান্য গেরিলা কায়দা কানুন যেগুলি, সেগুলি শেখানো হইতো বেসিক্যালি। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সমস্ত যুবকরা যারা ওখানে ট্রেনিং নিচ্ছিল, তারা আমাদেরকে বলল যে আমাদের অস্ত্র কোথায়, আমরা কি দিয়ে যুদ্ধ করব। তো এইটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়াইলো এবং তখন আমাদের ক্যাপ্টেন সাহেব উনি বললেন যে ঠিক আছে, দেখি আমি অস্ত্রের জন্য আমি একটু দেখি। তো উনি একদিন সন্ধ্যায় আমাদেরকে বলে কয়ে উনি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে লুঙ্গি পরে উনি আগরতলার দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু মাসখানেক পরেও ওনার কোনো সংবাদ না পেয়ে তখন আমরা একটু অধৈর্য হয়ে পড়ি আর কি। তারপরে আমার বড় ভাই, ইমিডিয়েট বড় ভাই, উনিও একজন মুক্তিযোদ্ধা, উনি বললেন যে না, এইভাবে তো আর অপেক্ষা করা যায় না, আমরা এদেরকে আর কিছু শান্ত করার সুযোগ নাই। তখন উনিও একদিন চলে গেলেন আর কি মাসখানেক পরে। তো উনি যাওয়ার পরে ওই ঠিক একই অবস্থা, আর কোনো সংবাদ পাচ্ছি না এবং তখন তো জানেন যে যোগাযোগের অবস্থা খুব খারাপ ছিল। তারও মাসখানেকের পরে মানে অপেক্ষা করতে করতে তখন আমি এবং আমার একটা ভাস্তে, আমরা দুজন একদিন সন্ধ্যায় আমরা আর একটা গ্রুপের সঙ্গে, সেখানে 30-35 জন ছিল, আমরা একটা নৌকা করে, একটা পানসি নৌকা করে আমরা রওনা দিব। আমাদের ওই দলের নেতা হিসেবে ছিলেন একজন স্থানীয় মফস্বল কলেজের
প্রফেসর, ইয়াং ম্যান, আমাদের থেকে অল্প কিছু সিনিয়র। তো তিনি ওই আমাদেরকে লিড করছেন। তো ওই অবস্থায় এবং উনি আমাদেরকে সন্ধ্যার সময় ব্রিফিং করলেন যে আমরা সকাল ভোর নাগাদ আমরা রওনা হয়ে যাব। তো রিস্ক হলো যে এটা আপনাদের যদি কারো ধারণা থাকে, কিশোরগঞ্জ এলাকার ভাটি এলাকায়, যেটা হাওর এলাকা, ওই হাওরের ভিতর দিয়ে আমরা ওই নৌকা করে আমরা যাব এবং আমাদের গন্তব্যস্থল হলো সিলেটের বর্ডার। তো এটা পার হইতে আমাদের এস্টিমেট ছিল যে 2 দিন, মানে 2টা রাত লাগবে আমাদের। সেরকম ভাবে আমরা রওনা দিলাম অনেক ভোরে। তো আমাদের সঙ্গে তেমন কিছু খাবার কিছু তো স্বাভাবিক কারণেই ছিল না, এই শুকনা চিড়ামুড়ি, বিস্কিট এইসব। তো এই করে আমরা 2 দিন লাগলো আমাদের ওই হাওর পাড়ি দিতে। কিন্তু দেয়ার ওয়াজ এ ভেরি রিস্ক, লাইক ওই হাওরের মধ্যে পাকিস্তানি আর্মির টহল ছিল। তো ভাগ্যবশত আমরা 2 বার ওদেরকে ফেস করেছি। প্রথমবার ওরা আমাদের মাঝিদেরকে জিজ্ঞাসা করলো যে নৌকায় কি আছে, তো ওরা বুদ্ধি করে বলল যে ধান আছে আমাদের নৌকায়। তো এই করে ওরা আর তেমন কিছু বলে নাই, আমরা চলে গেলাম। কিন্তু সেকেন্ড টাইম আবারও তারা কাজ দিয়ে আসলো, কিন্তু তেমন কিছু আর বলে নাই। এইবারও আমরা রক্ষা পেয়ে গেলাম। তো যাই হোক, আমরা ওই আর্মিদের কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে আমাদের যে দলনেতা যিনি ছিলেন প্রফেসর সাহেব, ওনার কাছে 2-3টা গ্রেনেড ছিল। উনি ওটা আগে থেকে জোগাড় করেছিলেন যে কোনো কারণে যদি আমাদেরকে হল্ট করায় তাহলে আমরা ওদেরকে ডুবাই দিব। এটা ছিল তার পরিকল্পনা। বাট আই ডোন্ট নো ইফ ইট ওয়াজ রিয়েলি কতটা পসিবল ছিল। তো যাই হোক, আমরা এই রিস্কের ভিতর দিয়ে আমরা হাওড় এলাকা পার হয়ে 2 দিন পর আমরা সেই বর্ডারে, সিলেটের বর্ডারে আমরা যেয়ে পৌঁছলাম। তো সেখানে গিয়ে আমাদের খুব একটা ই ছিল যে আমরা ওখানে পৌঁছানোর পরে একটা বিরাট অভ্যর্থনা পাবো, আমাদের ওই যে 2 দিন না খাওয়ার এটাও আমাদের দূর হবে, আমরা কিছু খেতে পারবো। কিন্তু বেসিক্যালি সেই সুযোগ আর হয় নাই। ওখানে একটা স্কুল ঘর, স্থানীয় একটা স্কুল ঘরে আমরা উঠলাম এবং সেই জায়গায় তাও প্রায় 10-12 ঘন্টা পরে আমরা কিছু খাওয়ার হলো এবং সেটাও বুঝতেই পারেন খিচুড়ি জাতীয়, এবং ওটা somehow we had to। তো আমাদের সময় একটু সংক্ষিপ্ত করবো না? জিজ্ঞেস করতে যে আপনার বয়স কত ছিল তখন, মানে জাস্ট কিউরিয়াস। আমার বয়স হয়েছে বললাম 18-19। আমি তখন ফার্স্ট ইয়ারের মাত্র অ্যাডমিশন নিছি। আচ্ছা, তো সেইটাই বোধহয় একটা বিশেষ কারণ যে আমরা তখন অত 7-5 চিন্তা করি নাই। তখন এত কিছু চিন্তা করার সুযোগও ছিল না। আমাদের একটাই মাথার মধ্যে ছিল যে দেশকে এখন এই অবস্থা থেকে আমাদেরকে মানে আমাদেরকে মুক্তি পেতে হবে। That was the main reason. So anyway, তারপরে আমরা ওই যে স্কুল ঘরে ওখানে আমরা 2 রাত্র আমরা কাটালাম। তারপরে আমাদের কাছে সংবাদ আসলো উল্টা দিকেই একটা ইয়ুথ ক্যাম্প আছে, মানে যেটা ভারতের মধ্যে পড়ছে। সেখান থেকে ওরা বলল যে না, এখন তোমাদেরকে ইন করানো যাবে না, কারণ আমাদের ইয়ুথ ক্যাম্পে জায়গা নাই, স্থান সংকলন নাই। সো তোমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। তো 2 দিন পরে সামহাও আমাদেরকে ওখানে নিয়ে গেল এবং আমরা ভাবছিলাম যে ওখানে গেলে একটা বিরাট শান্তি আমরা পাবো, হয়তো আমাদের যে আমরা যে কষ্টটা করছি। কিন্তু ওখানেও সেই একই অবস্থা, গাদাগাদি, ওখানে লোকারণ্য। যাই হোক, ওখানে আমরা আরো 2 দিন থাকলাম। 2 দিন থাকার পরে আমাদেরকে পায়ে হেঁটে প্রায় 30-35 কিলোমিটারের মতো দূরত্ব আমাদেরকে অতিক্রম করে আমাদের আরেকটা ক্যাম্পে আমরা গেলাম। এটা বাগমারা ক্যাম্প, আপনারা নাম শুনে থাকতে পারেন। তো সেই ক্যাম্পে যাওয়ার পরে ওখানে লাকিলি হঠাৎ করে একদিন দেখলাম যে বিকাল বেলায়, ওটা বোধহয় 2 দিন বা 3 দিন পরে, কিছু লোক দৌড়াদৌড়ি করে একটা লাইনে দাঁড়াচ্ছে। তা আমরা অত খবর তো আর আমাদেরকে কেউ বলে না ওইরকম ভাবে, আর এত লোক
এগুলি কমিউনিকেশনটাও খুব দুর্বল ছিল। তা আমরা দেখলাম যে একটা লাইনে দাঁড়াচ্ছিল লোকজন দৌড়দৌড়ি করে, তা আমি এবং আমার সঙ্গে ছিল আমার একটা ভাস্তে, আমরা দুইজনেই যে ওই লাইনে দাঁড়াইলাম। তো কিছুক্ষণ পরে এক বয়স্ক ভদ্রলোক, উনি পরে জানলাম যে উনি আর্মির রিটায়ার্ড সুবেদার। তো ওনাকে প্রমোশন দিয়ে অনারারি ক্যাপ্টেন করে ওই রিক্রুটিং টিমের হেড হিসেবে ওনাকে এখানে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আরো 2-3 জন ছিল। তো এরা ওই লাইনের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর 1-2 জনকে তারা যাদের পছন্দ হচ্ছে তারা রিক্রুট করছে। তো আমার কাছে এসে একজন চলে গেল, তারপরে ওই বয়স্ক ভদ্রলোক সুবেদার সাহেব, উনি কেন জানি না আমাকে পছন্দ হলো। তো উনি আমাকেও সিলেক্ট করলেন, কিন্তু আমার ভাস্তিটা সে আর সিলেক্টেড হয় নাই। তো এখানে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমাদেরকে রাত্রিবেলায় ওই তাদের যে ক্যাম্প, ওটা ছিল আপনার রংপুরের পিছন দিকে, ওটা তেল ঢালা বলে একটা জায়গা। সেখানে এই ফার্স্ট আরটি ব্রিগেড, যেটার মানে ওই ফার্স্ট আরটি ব্রিগেড যেটার কমান্ডার ছিলেন বেসিক্যালি জিয়াউর রহমান সাহেব, এবং দেয়ার ওয়ার 3 ব্যাটালিয়ন্স। আচ্ছা ভাই, আমি মানে আমাদের সময় আসলে খুবই, আচ্ছা, আমি এখানেই শেষ করে দিব, আর 1 মিনিটও লাগবে না। আমরা একটু শুনতে পাচ্ছি, খালেদ ভাইয়ের কাছ থেকে শুনতে পাচ্ছি আর কি। হ্যাঁ, আমি এখনই শেষ করে দিচ্ছি। তো ওখানে আমরা ওই আপনার ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা তখন আমাদেরকে ওখানে ট্রেনিং দেওয়া হয়, এবং তারপরে ওখান থেকে আমাদেরকে রেডি হয়ে আমরা পরে ফাইনালি আমরা চলে যাই। আমি টু মেক ইট শর্ট, আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওই সিলেটের অঞ্চলে, সিলেট সেক্টরে, এবং সেখানে আমরা জকিগঞ্জ দিয়ে বেসিক্যালি আমরা বাংলাদেশে ঢুকি, এবং পরে আমরা সিলেট ক্যাপচার করি আমরাই। দ্যাট ওয়াজ মাই স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। না, অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে চমৎকার একটা স্টোরি আর কি। আমরা আসলে আরো শুনতে চাই, কিন্তু আর প্রোগ্রামের অনেকেই আরো আছেন, এরপর আপনার খালেদ ভাইয়ের সাথে আমরা শুনতে চাই। শুধু একটা কথা আমি বলি আপনাকে, সেটা হলো যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য যে কথাটা আপনি বলছিলেন আর কি, আমি বলবো একটাই, যে আমাদেরকে আমরা যে কমিউনিটিকেই বিলং করি না কেন, সেটা বাংলাদেশ হোক আর কানাডা হোক, আমাদের কিছু দেওয়ার আছে সেই কমিউনিটিকে। এইটা আমাদেরকে খুব মনে প্রাণে আমাদেরকে সেইভাবেই আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে, এবং আমাদেরকে ওইভাবে দেওয়ার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। দ্যাটস দ্য মেসেজ ফ্রম মি ফর দি ইয়াং জেনারেশন। That's a beautiful message. Thank you for that. আপনাদের কাছ থেকে আসলে জিনিসটা more meaningful, in my opinion, in my humble opinion, I should say. Thank you very much. অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে তাহলে আপনি যেটা একটু আগে বললেন আর কি, খালেদ ভাইয়ের সাথে আপনাদের কথা হয়েছিল, তো খালেদ ভাই অলমোস্ট লাইক এ কন্টিনিউশন অফ দ্য স্টোরি। তা আপনি যদি অলমোস্ট সেকেন্ড পার্টটা কমপ্লিট করেন, তাহলে আমরা আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি আর কি। বলেন, আপনি বোধহয় মিউটে আছেন খালেদ ভাই। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আলতাফ ভাইয়ের এই মানে সুন্দর বর্ণনা শুনে আমি নিজেই একটু নার্ভাস হয়ে গেছি, যে আমি জানি না আমি কতটুকু বলতে পারবো, কত সুন্দর করে তার মতো করে বলতে পারবো কিনা, আমাকে ক্ষমা করবেন। তা আমি 27, আমি খুব সংক্ষেপ করে বলছি যে আমরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে যেখানে আশ্রয় নিলাম, ওটা আওয়ামী লীগ বাড়ি বলে পরিচিত। ওই বাড়ি সবাই আওয়ামী লীগ করে এখনো, মানে ইলেকশন হলে নৌকার, মানে এরা কে আসছে না, ক্যান্ডিডেট নাই, নৌকা তৈরি করে এরা শুরু করে দেয়। সুতরাং বুঝতেই পারছেন যে ওই বাড়িতে মুক্তিযুদ্ধের একটা মানে চেতনার কোনো অবকাশ নাই, সবাই চায় যুদ্ধ হোক। কিন্তু প্রাথমিক প্রতিরোধটা তাসের ঘরের মতো ভেঙে যাওয়ার পর সবার মনে একটা ভীতি আসে, বিশেষত যারা বয়স্ক লোক, যাদের বউ ছেলে মেয়ে ছিল, তারা ভাবতো যে যেখানেই মুক্তিযোদ্ধারা বাধা দিয়েছে সেখানে পাকিস্তান আর্মি নির্মম অত্যাচার চালিয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, মানুষ খুন করেছে, মেয়েদের ধরে নিয়ে গেছে। তো ফলে এই আওয়ামী লীগ বাড়ির লোকজনের বুড়াদের মধ্যে দ্বন্দ্ব, তারা সবাই চায় মুক্তিযুদ্ধ হোক।
সবাই চায় দেশ স্বাধীন হোক, কিন্তু এই বাড়ির কেউ জড়িত হোক এই ব্যাপারে তাদের একটু একটু নিম্নাজি ভাব। কিন্তু ইয়াং ছেলেরা বিদ্রোহী, তারা যুদ্ধ করবেই। তো যাই হোক, আমরা সন্ধ্যার পর যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতো, সবাই পাড়ার মাঝখানে গোল হয়ে বসে ওটা শুনতাম উচ্চ ভলিউমে রেডিও দিয়ে, কারণ ওইখানে করার কেউ ছিল না। কিন্তু সেই বাড়িতে দোআঁশলা ছিল। দোআঁশলা মানে দিনে বাংলাদেশ, রাত্রেবেলা শত্রু শিবিরে যোগাযোগ করা। এরা এসে ওই মুক্তিযুদ্ধের বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনে বা এমআর আখতার মুকুলের ওইটা শুনে আমাদের যে ভেতরে যে উন্মাদনা জাগ্রত হতো, নানা রকমের বিদ্রুপাত্মক কাহিনী বলে আমাদেরকে সেটা দমন করে ফেলতো। পাকিস্তান আর্মি এশিয়ার শ্রেষ্ঠ আর্মি, পটকা ফুটে যুদ্ধ হবে না, এই সমস্ত নানা ধরনের কথা। 65 যুদ্ধে কোন সেক্টরে ফেরেস্তারা এসে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে, এই ধরনের নানা উদ্ভট কাহিনী তারা বলতো। ফলে আমরা যতটুকু এনার্জাইজড হইতাম, আবার তাদের ওই বক্তৃতার পরে আমরা ডি এনার্জাইজড হয়ে যেতাম। ঠিক এমন সময়ে মে মাস বা জুন মাসের কথা, খোকা ভাই এবং কামাল ভাই, কামাল হচ্ছেন বর্তমান হোম মিনিস্টার, তারা আমাদের খবর পাঠালেন যে তোমরা রাতে 10টার পরে একটা পার্টিকুলার জায়গায় এসে আমাদের সঙ্গে দেখা করো। তো জায়গাটা, এবং একটা নির্দেশ দিলেন যে যদি কেউ দেখে ফেলে আসবা না, কনফার্ম করবো যে কেউ তোমাদের ফলো করছে না, দেন ইউ কাম হিয়ার। তো আমরা গেলাম, যেটা একটা পোস্ট অফিস, 3 দিকে জঙ্গল, সামনে একটা রাস্তা। রাস্তায় সামনে একজন বসে বসে পাহারা দিত, আর একটা মাঠ ছিল, মাঠে দাঁড়িয়ে বান্ধার কোট কেটে আমরা মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতাম। বোল্ট অ্যাকশন, ফায়ার এবং ক্রল, এই 3টার বাইরে আমাদের আর কিছু ট্রেনিং দেওয়া হয়নি। শুধু তাই না, আমরা কিন্তু কোনো রাইফেল হাতে নেই, আমরা কেবলমাত্র ডামি রাইফেল দিয়ে ট্রেনিং দিয়েছি। তো সেইখান থেকে আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করছি। একবার আমাদের কমান্ডার একটা এই ট্রেনিং নিয়ে আমরা বসে আছি, আর করতে পারছি না। তো আমি একটা খবর নিয়ে, আমাদের লিডারদের একটা চিঠি নিয়ে গেলাম জয়পাড়া সিরাজ চেয়ারম্যান বাড়িতে, তাকে একটা চিঠি দিয়ে আসতে। ওখানে গিয়েই শুনি মিলিটারিরা ওই জয়পাড়া চলে আসছে এবং মুক্তিযোদ্ধারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিছে যে তারা অ্যাটাক করবে, প্রতিরোধ করবে এটা। আমি গেছি, আমার সঙ্গে আরেকজন ছিল। তো সিরাজ চেয়ারম্যান ডেকে বলতেছে, তোমরা রাইফেল চালাতে জানো? আমরা বলছি পারি। আমাদের হাতে 2 জনের না 2টো রাইফেল ধরা দিয়ে 5-6 জনের একটা গ্রুপ ছিল, বলে তুমি তাদের সাথে যাও। আপনি তখন তখন আপনি টিনেজার ছিলেন, তাই তো? আমি 16-17 টিনেজার। রাইফেল লাইভ রাইফেল রণাঙ্গনে গিয়ে আমি ধরছি, এবং আমাদেরকে প্রত্যেকে 10 রাউন্ড করে গুলি দেওয়া হলো। আমাদের যে কমান্ডার ছিল, কমান্ডারের কাছে একটা স্টেন গান ছিল এবং একটা ওই ম্যাগাজিন ছিল, আর কিচ্ছু ছিল না। আমরা 3 দিন ওদের ফলো করেছি। নির্দেশটা ছিল যে একটা পার্টিকুলার জায়গায় যখন ওরা যাবে, ওদের কথা ছিল যে জয়পাড়া বাজারে যাবে, এবং একটা পার্টিকুলার জায়গা আছে যেটা ওরা ভালনারেবল পয়েন্টে, চারদিকে খোলা, আর আমরা একটা ন্যাচারাল প্রোটেকশন পাবো, গাছপালা ইত্যাদি আছে, ওইখান থেকে আমরা ওদের অ্যাটাক করব। তো এবং আমাদের বলে দেওয়া হলো যে 10টা গুলি হিসাব করে খরচ করবা। তো একটা গুলি করলে মিলিটারিরা বৃষ্টির মতো গুলি করতে থাকবে, চুপ করে থাকো। আবার যখন দেখবা যে ওরা অ্যাডভান্স করতেছে, এগেইন ফায়ার করো। এবং চারদিক থেকে একটা সিনক্রোনাইজ করার একটাই ছিল। তো এরকম আমরা 3 দিন চেস করলাম। চেস করার পর মিলিটারিরা ওই ভালনারেবল পয়েন্টে গেল না ফর সাম রিজন। 3 দিন এই সারাদিন ওদের পিছনে দৌড়াইছি, এবং ঠিক মতো খাওয়া হয় নাই, গোসল নাই, হাত মুখ ধোয়া কিচ্ছু নাই। হওয়ার পরে 4 দিন ঘুমাইতেছি, তো হঠাৎ দেখি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে সমস্ত এলাকা মুখরিত। তাড়াতাড়ি উঠলাম, দেখি ব্যাপার কি। তো শুনলাম যে ওরা 1 মাইল ভিতরে একটা স্কুলে এসে ক্যাম্প ছিল, একটা লঞ্চে করে এসে
এই 1 মাইল রাস্তা লগগি দিয়ে লঞ্চটা ঠেলে, লগগি এবং এই যে গুণ দিয়ে লঞ্চটা ঠেলে পদ্মা নদীতে গিয়ে ফুল স্পিডে লঞ্চ চালিয়ে চলে গেছে। তো এই যুদ্ধের স্মৃতিটা আমার কাছে এটা এমন কিছু না, আমরা চেস করেছি, ওরা ধরা দেয়নি, এটা বলার মতো কিছু না। ফলে আমি এটা নিয়ে তথ্য সংগ্রহ করা বা যুদ্ধের পরে ওই যারা যুদ্ধ করেছে তাদের সঙ্গে যোগাযোগ করা, এর কোনো প্রয়োজন এতেই অনুভব করিনি। I try to forget. রিসেন্টলি অনেক 3 বছর আগে আমি সেনজুর এই বইটা পড়লাম, দ্য আর্ট অফ ওয়ার। তো আর্ট অফ ওয়ারের একটা পার্টিকুলার জায়গা তিনি বলতেছেন, দোজ স্কিলড ইন ওয়ার সাবডিউ এনিমিজ আর্মি উইদাউট ব্যাটল। এটা হচ্ছে বেস্ট ওয়ার। এবং তখন আমার মাথা গরম হয়ে গেল। আই এম ওয়ান অফ দোজ যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধে অংশ নিয়েছি, তাদেরকে যুদ্ধ ছাড়া পরাজিত করেছি। তো এই ঘটনা, তো এরপরে আরো 2-1টা ঘটনা গেছি, কোনো ঘটনাই আমাদের ওই যে চারদিকে গুজব, জনগণের সমর্থন, এইটা দিয়েই আমরা কিন্তু যুদ্ধ করেছি। সত্যিকার যারা লড়াই করেছে এরা ওই যে আজিজ ভাইরা করেছে, এই সরি কি বলে আলতাফ ভাইরা করেছেন, কিংবা আপনার যে ঢাকা শহরে যে আপনার ইয়ের বাহিনী যে কি বলে ক্র্যাক প্লাটুন, বাচ্চু ভাইদের দল, এরা করেছে। কিন্তু আমাদের যখন আমরা মুক্তিযুদ্ধের ট্রেনিং শুরু করলাম, জনগণ কিন্তু মনে করতো আমরা ওই ক্র্যাক প্লাটুনের মতোই শক্তিশালী, ওরকমই অস্ত্র শস্ত্র আছে, এবং আমরা তাদের শুধু ধাপ্পা দিয়ে আমরা যুদ্ধে বিজয় লাভ করছি। মাশাআল্লাহ, আপনাদের মনোবলটা এরকম ছিল আর কি, এবং আপনাদের মতো মানুষের জন্যই আজকে আমরা 49th ভিক্টরি ডে সেলিব্রেট করার সুযোগ পাচ্ছি, এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা বলতে পারছি। তো জাস্ট লাস্টে আপনি একটা কমেন্ট চাচ্ছি আপনার কাছ থেকে, আমরা আলতাফ ভাইয়ের কাছে যেটা শুনলাম আর কি, যে নতুন প্রজন্মের জন্য আপনার কোনো মেসেজ আর কি, জাস্ট ইন 1 or 2 minutes আপনি যদি র্যাপ আপ করতে পারেন তাহলে এটি শুনতে আমাদের খুব ভালো লাগবে আর কি, নতুন প্রজন্মের জন্য আপনার কাছ থেকে মেসেজ। আমার একটাই কথা, যে বিজয় দিবস আসলে আমার কিন্তু ভালো লাগে না, আমার কষ্ট হয়। যারা হারিয়ে গেছে তাদের কথা মনে হয়, তাদের ফ্যামিলির কথা মনে হয়, বীরাঙ্গনাদের কথা মনে হয়, এবং এখানে আমরা অনেক কিছু করি নাই, করতে পারি নাই, এর জন্য আমার নিজেরই কষ্ট লাগে, আমি ব্যথা পাই। কিন্তু ইয়াঙ্গার জেনারেশন যখন আনন্দ করে আমার কাছে খুব ভালো লাগে। আমি হাসতে পারি না, কিন্তু আরেকজন যখন বিজয় দিবসে হাসি আনন্দ করে আমার বুকটা গর্বে ভরে ওঠে। তো আমরা বাংলাদেশটা গড়েছিল, মানে আমরা স্বপ্ন দেখেছিলাম একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। নতুন প্রজন্মের কাছে আমার একটাই অনুরোধ, যে দেশকে সাম্প্রদায়িক ভাবে দ্বিধামুক্ত করার চেষ্টা হচ্ছে, দেশটাকে এখান থেকে রক্ষা করা উচিত। আমরা বাঙালি হয়ে মুক্তিযুদ্ধ করেছি, বাঙালি হয়েই যেন আমরা থাকতে পারি, তাহলেই আমাদের এই বিজয় চিরস্থায়ী হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, খুবই খুবই সুন্দর একটা মেসেজ আপনি দিয়েছেন আর কি। এটা মানে এটার উপর বলার কিছু নাই আর কি। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনেকে, আপনাদের সময় এবং আপনাদের এক্সপিরিয়েন্স, এগুলো মানে আসলে খুবই টাচিং। আই ক্যান ফিল ইট ইন হার্ট আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনি কথার মাঝখানেও খালেদ ভাই কিছু কথা বললেন, সেটা আমাদের নেক্সট সেগমেন্টের সাথে আপনি স্বাধীন বাংলার বেতার কথা বলছেন। তো ওগুলো থেকে আমাদের দেশের প্রতি একটা ভালোবাসা এবং জাগত একটা গান দিয়ে যে ইয়েগুলো হয় আর কি, সেটা আমাদের নেক্সট সেগমেন্ট। সেটা নিয়ে আমাদের সঙ্গীতা আপু, আপনি আমাদের সাথে আছেন সঙ্গীতা আপু? হ্যাঁ, আছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছ থেকে আমরা আসলে কিছু গান শুনতে চাই, গানের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা একটু সবার জন্য মানে আপনার তরফ থেকে একটা উপহার আর কি, সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তো আপনার যদি কিছু আপনি নিজের ব্যাপারে কিছু বলে তারপর একটা গান শুরু করতেন আর কি। সঙ্গীতা আপু, কাইন্ডলি আপনার ভিডিওটা অন করবেন, আপনাকে ভিডিওটা আসছে না। এখন কি আসছে? হ্যাঁ, এখন আসছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি সঙ্গীতা, গান করি অনেকদিন থেকেই।
শিখেছি সেই ছোটবেলায়। তারপরে বাংলাদেশ রেডিও টিভিতে গিয়েছিলাম, আমি এনলিস্টেড শিল্পী সেখানে। তবে কানাডায় চলে আসার পরে মোটামুটি সবকিছু একটু বন্ধ ছিল। তারপরে 17 সাল থেকে একটু আবার শুরু করলাম, বন্ধু বান্ধবদের অত্যাচারী বলা চলে। ঠিক আছে, আজকে আমি শুরু করি একটা গান, সেটা হচ্ছে সব কটা জানালা খুলে দাও না। আমি এটা দিয়ে শুরু করি। অবশ্যই। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাটেনি। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাটেনি। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মনে রাখতে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে কেউ রাখো মনে ভাঙা। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। ছড়িয়ে রাখো আতর গোলা এদেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে কেউ রাখো মনে ভাঙা। সব কটা জানালা খুলে দাও না,
আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়েছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। ধন্যবাদ, ভালো হয়েছে গানটা। অসাধারণ, চমৎকার একটা গান, খুবই খুবই টাচিং আপু, মানে ইটস এ সাইন অফ রেসপেক্ট টু অল দোজ হু পাসড অ্যাওয়ে আর কি। অনেক ধন্যবাদ। এখন নেক্সটটা শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে আর একটা যদি। ঠিক আছে, একবার যেতে দিলাম আমার ছোট সোনার গায়, একবার যেতে দিলাম আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকি নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দিলাম আমার ছোট্ট সোনার গায়। দিন যারা সাজের বেলা শান বাঁধানো ঘাটে, গল্প কথার বংশী ধীরে রূপ কাহিনীর বাঁকে, দিন যারা সাজের বেলা শান বাঁধানো ঘাটে, গল্প কথার বংশী ধীরে রূপ কাহিনীর বাঁকে, মধুরে মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুরে মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দিলাম আমার ছোট্ট সোনার গায়। ফসল ভরা স্বপ্ন ঘেরা পথহারানো খেতে, গন্ধে যেথায় বাতাস থাকে
কোয়েল ডাকে মোহো মোহো, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দিলা আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দিলা আমার ছোট্ট সোনার গায়। চমৎকার, মানে one of my all-time Thank favorite. you, Avi. থ্যাংক ইউ। অনেক Carry on. অনেক কমেন্ট চলে আসতেছে আপু, এখন তো একদমই শোনা যাবে না। শরীরটা প্রচুর খুব comment চলে আসতেছে, কি রিকোয়েস্টও আসছে আমাদের সুন্দর সুবর্ণ। সুন্দর সুবর্ণ। ও আর আচ্ছা। রিকোয়েস্ট আছে আপু, ওটার পরে যদি কয়েকটা লাইন সব কটা জানালা, এটা মুকুল ভাইয়ের রিকোয়েস্ট দেখছি। আমি তো করে ফেলছি এটা। না, ওটা মনে হয় তাহলে উনি আগে হয়তো ইয়ে করে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করে ফেলছে, প্রথম গানটা ছিল এটা। একটু করে ফেলছে। হ্যাঁ মুকুল ভাই জয়েন করতে একটু লেট করছেন, উনি রিকোয়েস্ট করছেন যদি কয়েকটা লাইন ওটার আচ্ছা, একটু শুনতে চাই। ভিডিওটা ওয়াচ করে নিন, করে নেই। তাহলে আপনি হ্যাঁ ওটা করে নিন, তারপরে আর দেখে আর কি কি রিকোয়েস্ট আসতেছে আর কি, তারপরে ইনশাআল্লাহ একটু ইয়ে করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে আনন্দ। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে আনন্দ। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে আনন্দ। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে আনন্দ। থাকবে না তো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনার কাঙ্গাল। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখে স্পন্দন। থাকবে না তো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনার কাঙ্গাল। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখে স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে আনন্দ। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে আনন্দ।
ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য Mesmerizing. ধন্যবাদ। আপনারা অনেক কিন্তু এখন রিকোয়েস্ট এখন আসতেছে আমি জানি না যে টাইমের আরো একটা কি দুটো আপনি যদি পারেন আমি রিকোয়েস্ট করবো আর কি। মনে হয় আপনি চ্যাটে কি মনে হয় কিছু রিকোয়েস্ট আসছে অলরেডি? আমার কাছে যেগুলো ট্র্যাক আছে আমি শুধু ট্র্যাকের মধ্যে কিছু গান করতে চাই, কারণ তাহলে আমায় যদি প্রশ্ন করে ভাবি আমার যদি প্রশ্ন করে ভাবি কোনটা আপনার মনে হয়? আচ্ছা এটা করতে পারি। আমায় যদি প্রশ্ন করে, হ্যাঁ ঠিক আছে। যদিও শরীরটা খুব খারাপ লাগছে, তারপরে গাইছি। অনেক ধন্যবাদ। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে পদকা পলির দেশ, বলবো আমি বাংলাদেশ। একশরে যে হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি হইল রূপসোনা। ও একশরে যে হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি হইল রূপসোনা। আমায় যদি প্রশ্ন করে মায়াবতীর কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। নবদিগন্তে নতুন চলার চিঠি মিলেছে এ জীবন সম্ভাবনা।
করে কালো কাপড়ের দেশ বলবো আমি বাংলাদেশ বলবো আমি বাংলাদেশ বলবো আমি বাংলাদেশ বলবো আমি বাংলাদেশ Amazing. What a beautiful voice. It's a gift. থ্যাংক ইউ ধন্যবাদ শরীর ভালো না একটু জোর করে আপনি সেই হিসাবে আপনি আজকে আসতে পেরেছেন, আপনি কমিটমেন্ট রেখেছেন, we are so blessed. Thank you so very much. We can thank you enough. যদি কিছু মনে না করেন আপনি জাস্ট one more last one আপনার নিজের পছন্দের একটা গান, যদি অনেক রিকোয়েস্ট আছে আর কি, আপনার একটা পছন্দের গান করে তারপর আমরা ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম মোহন ভাই ভিডিওটা আবার একটু শেয়ার করতে যাচ্ছে, তারপর আমরা ক্লোজ করে দেবো আর কি। তো জাস্ট আপু one last song for the rest of us. আচ্ছা আমি তাহলে আমার পছন্দের একটা গাই। হ্যাঁ আমার পছন্দ অবশ্যই। এক নদী রক্ত শাহনাজেরই করি, আমার ফেভারিট শিল্পী। খুবই ভালো গান ভাবি, তুলনাহীন। খুবই সুন্দর। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সেদানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ পাবে না, তবু এই বিজয়ী মুক্তি সেনা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। থাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে, ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের বুকে স্মৃতি বেদনা রাখিরে, তবু বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না,
না 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 শোধ হবে না এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না 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 শোধ হবে না। আমি বলছি অসাধারণ, মানে এবং আপনার এই সংটা ইটস এ সামারি অফ আজকে পুরো অনুষ্ঠান, মানে এটা Thank এটা you so much. ভেরি ভেরি হার্ট টাচিং। থ্যাংক ইউ এগেন, মানে আপনি আসছেন এবং আপনার একটা বাংলাদেশে আমরা মুহূর্তে অলমোস্ট ফিরে পেলাম আর কি, আমরা একটু ফিল করতে পারলাম এটা আপনার জন্য এটা সম্ভব হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন মামুন ভাই, আপনি যদি ভিডিওটা আবার একটু শেয়ার করতে যাচ্ছেন, তারপর আমরা র্যাপ আপ করবো ইনশাআল্লাহ। কি বিদায় নিই? আপনি কি ভিডিওটা পরে বিদায় নেবেন নাকি এখন? সঙ্গীতা আপু সুন্দর গান দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সঙ্গীতা আপু। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা অবশ্য আমাদের 3 মিনিট না? আপনি 3 মিনিট আসলে। আপনার যদি আপনার 3 মিনিট থাকে তাহলে তারপর আমরা র্যাপ আপ করবো ইনশাআল্লাহ, যদি আপনার তাড়া না থাকে আর কি। জাস্ট 3 মিনিটস ইনশাআল্লাহ। ভিডিওটা দেখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আবার চেষ্টা করছি চালানোর, তখন একটু টেকনিক্যাল সমস্যার জন্য আসলে তখন করা যায়নি। ধন্যবাদ মামুন ভাই আমাদের সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। একটু বলবেন যদি ছবিটা দেখা যায়। দেখতে পাচ্ছি সাউন্ডটা মনে হয় দেখতে পাচ্ছি কিন্তু সাউন্ড পাচ্ছি না। এটা আগেও 2 বার হয়েছিল সেই। সাউন্ডটা কি আসছে না? না মামুন ভাই আসে নাই। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, সাউন্ডটা কি জন্য আসছে না। তাহলে থাক না। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইটে প্লাস আমাদের ফেসবুক গ্রুপে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি জানি না সাউন্ডটা কেন আসছে না আসলে। এটা আসলে ইউটিউবে আমাদের এটা ইউটিউব ফেসবুক যেটা বললো আর কি। তো ওটা আমাদের ব্যাম্পটনের জন্য একটা অ্যাচিভমেন্ট বলা যায়। একটা কার র্যালি আমাদের বিজয় দিবসকে ইয়ে করে আর কি। সো আমি সবাইকে আবারও অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য। আমাদের আফিয়া আপুকে ধন্যবাদ, আপনাকে, আলতাফ ভাইকে, খালেদ ভাইকে, আর সুমিত আপু আপনার সুন্দর গানগুলোর জন্য। তো আমাদের পিবিসিএস এর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা নতুন বর্ষে আপনাদের সাথে আরো থাকার প্রচেষ্টা চালাবো এবং আরো অনেক অনুষ্ঠান এবং আমরা অনেক কিছু আপনাদের সাথে করার আমাদের ইচ্ছা আছে। তো সাথে থাকুন, আমাদের শুভকামনা করেন। আপনাদের জন্য সবাইকে শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। বিজয় দিবসের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আজিজের ধন্যবাদ। Thank you so much, everyone.